অসাধারণ, অসামান্য, অসম্ভব একটা ভালো দিন। মানে এই জীবনে প্রথমবারের মতো মনে হচ্ছে যে জাফরুল্লাহ শরাফত না হইতে পাইরা খুব একটা কষ্ট পাচ্ছি। এরকম একটা দিনে ওনার বিশেষণই যথেষ্ট ছিল। মানে এন্ড রেজাল্ট কি হয়েছে, দিন শেষে কি হয়েছে সেটা খুব জরুরি কথা না। জরুরি কথা হচ্ছে যে ইন্ডিয়াতে গিয়ে চেন্নাইয়ের মতো স্পিন স্বর্গ, যেটা সোকল্ড স্পিন স্বর্গ, সেই জায়গায় গিয়ে আমাদের একটা তরুণ পেসার ইন্ডিয়ার মতো বিখ্যাত ব্যাটিং লাইন আপকে কাদায় ছাড়ছে, আক্ষরিক অর্থে কাদায় ছাড়ছে। তো এরকম একটা দিন দেখার জন্য দেখেন, পাকিস্তানে যখন বাংলাদেশ হোয়াইট ওয়াশ করে আসলো পাকিস্তানকে, তারপরেও বাংলাদেশের অথরিটিটা ওইভাবে ডিক্লেয়ার করা যায় নাই আজকে প্রথম দুই সেশনে যেটা হাসান মাহমুদ ডিক্লেয়ার করতে পারছে, এবং সেকেন্ড সেশনে তাকে দারুণ সঙ্গ দিচ্ছে হচ্ছে আমাদের নাহিদ রানা। তো দিনটা অবশ্যই হাসান মাহমুদের, কিন্তু সেটার সঙ্গে আরও কতগুলো ফ্যাক্টর কাজ করছে, সেইটা একটু শুরুতে বলি। যে আমরা আগে থেকে সবাই বলতেছিলাম, আপনারা মিডিয়ায় দেখছেন, আমি নিজেও বলছি যে এটা লাল মাটির উইকেট হইতে যাচ্ছে। তো যেটা হয় যে চেন্নাইতে লাল মাটির উইকেট হলে প্রথম দিনটা হালকা একটু বাউন্স থাকে, খুব পেস সহায়ক বা মুভমেন্ট থাকে না। সেকেন্ড ডেতে মোটামুটি ব্যাটিং সহায়ক থাকে, থার্ড ডে থেকে একদম ধুলো উড়ে যাবে। মানে ডাস্ট এত হবে যে ডাস্টের জ্বালায় মানে আপনি র্যাঙ্ক টার্নারে পরিণত হবে যে কোনো স্পিনার। ইভেন আমিও ট্রাই করলে টার্ন করাইতে পারবো এরকম, সঙ্গে আলপটকা বাউন্স থাকবে, ফলে লম্বা স্পিনাররা মানে রবিচন্দ্রন অশ্বিন এখানে ভয়ানক হইতে পারে। সবাই ধরে নিচ্ছে দুই দলে তিন স্পিনার নিয়ে খেলতে নামবে। ইন্ডিয়া খেলবে জাদেজা, অশ্বিন আর কুলদীপ, আমরা খেলাবো মিরাজ, সাকিব, প্লাস আমার চয়েস ছিল নাইম, আবার কেউ কেউ বলছেন তাইজুল। কিন্তু এন্ড অফ দি ডে সকালে আমরা খুব সারপ্রাইজড হয়ে দেখলাম যে দুই দলে তিন পেসার নিয়ে টিম ঘোষণা করছে। এইখানে সারপ্রাইজের শেষ না, টস হলো, টসে জেতার পরে শান্ত বোলিং নিলেন। তখনই মোটামুটি বাংলাদেশের লোকজন পারলে শান্তর হাতের কাছে পাইলে তখনই মার দেয়। যে ইন্ডিয়ায় খেলা, চেন্নাইতে খেলা, যেখানে ফোর্থ ইনিংসে ব্যাট করা প্রায় অসম্ভব, সেইখানে তুমি ফার্স্ট ইনিংসে বোলিং নিলাম মানে তোমার ফোর্থ ইনিংসে ব্যাট করতে হবে। ওইটা কেমনে কি পরে আমরা যেটা জানতে পারলাম, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে টসের পর যখন ইন্ডিয়ান ক্যাপ্টেনকে জিজ্ঞেস করা হলো, সেও বললো যে আমি টসে জিতলে বোলিং নিতাম। তার মানে সামথিং ফিশি। তখন একটু খোঁজ খবর নিয়ে জানা গেল যে সকাল থেকে ভয়াবহ ওভারকাস্ট সিচুয়েশন, মানে মেঘ করে আসে, যে কোনো সময় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হতে পারে, একদম মেঘলা পরিস্থিতি। তো শুধু মেঘলা তো আর এরকম একটা পরিস্থিতি তৈরি করতে পারে না যে আপনার একাদশে চেঞ্জ চলে আসবে, পুরো খেলার স্টাইলে চেঞ্জ চলে আসবে। এখানে আরও কয়েকটা ফ্যাক্টর কাজ করছে, সেটা হচ্ছে ফোরকাস্ট। ফোরকাস্ট কি বলতেছে? ফোরকাস্ট বলতেছে যে আগামী 5 দিনের মধ্যে সূর্য ওঠার তেমন কোনো সম্ভাবনা নাই, উঠলেও সামান্য সময়ের জন্য অল্প একটু সূর্য উঠতে পারে। আর হচ্ছে পঞ্চম বা ষষ্ঠ দিনে ঝড়, বিদ্যুৎ চমকানো সহ ঝড়ের সম্ভাবনা আছে। সেই সঙ্গে আরেকটা মজার ব্যাপার, ওখানে আমি একজন সাংবাদিকের সঙ্গে আলাপ করে জানলাম যে গতকালকে সন্ধ্যার আগে আগে পিচে পানি দিয়ে হেভি রোল করা হয়েছে। এখন এই ঘটনাগুলো কি রেজাল্ট আনছে সেটা আমরা আগে একটু বোঝার চেষ্টা করি। যে লাল মাটির উইকেট, ফলে এরকম যে একটা ড্যাম ওয়েদার থাকবে তা তো আর সবাই আগে থেকে বুঝতে পারে নাই। হয়তো ফোরকাস্ট কিউরেটরদের জানার কথা ছিল, তারা হয়তো আস্থা রাখতে পারে নাই। কিন্তু লাল মাটির উইকেট বানাইছে, এটা ডাস্টি হবে। লাল মাটির উইকেট সম্পর্কে আমরা আগের দিন বলছি যে তৃতীয় দিন থেকে একদম ধুলো উড়ে যাবে। সেইটা কেন হয়? হচ্ছে ও পানি ধরে রাখতে পারে না, আর্দ্রতা থাকে না উইকেটে, একদম উইকেট ক্রাক হয়ে যায়, ফেটে ফেটে যায়। তো এই পুরো জিনিসটা ঠেকানোর জন্য খেলা শুরুর আগের দিন উইকেটে একটু পানি দেওয়া হয়, পানি দিয়ে হেভি রোল করে দেওয়া হয়, যাতে প্রথম 2 দিন উইকেটটা টিকে থাকে। তৃতীয় দিন থেকে ক্রাক, বা দ্বিতীয় দিনের শেষ থেকে ক্রাক হওয়া শুরু করবে, তৃতীয় দিন থেকে ধুলা উড়বে। কিন্তু মজাটা হয়েছে কি, কালকে যখন বিকালে পানি দিয়ে হেভি রোল করছে, তারপর থেকে আর সূর্যের মুখ দেখতে পায় নাই। মানে সকালে আপনার ওদের সময় 10টায় খেলা শুরু হয়েছে, মানে স্বাভাবিক পরিস্থিতি হইলে কি হতো, আপনার সকাল 8টার মধ্যে ঝকঝকে রোদ উঠে যেত, একদম তীব্র রোদ উঠতো। চেন্নাইতে এখন তো মারাত্মক গরম, ফলে চেন্নাইতে 8টার মধ্যে খাকা রোদ উঠে যেত। তাহলে 8টা থেকে 10টা 2 ঘন্টা যদি ঠিক মতো রোদ পেত, সকালেই খটখটে হয়ে যেত পিচ, ধুলো উঠতো না, খটখটে হয়ে যেত। কিন্তু সকাল থেকে মেঘে ছেয়ে আছে, এবং আর এই মেঘ খুব একটা সরবে না, যদি শেষ বিকেলে একটু রোদের ঝলকানি দেখা গেছে। এটার ফলে কি হয়েছে, উইকেটে ব্যাপক ময়েশ্চার,
আগের দিনের ওই পানি দেওয়ার ফলে উইকেটে ব্যাপক ময়েশ্চার, এবং রাতে যেহেতু সারা রাত মেঘলা হয়েছিল উইকেটও কিছুটা পানি সব তো অ্যাবজর্ব করতে পারে নাই, উইকেটের পানিও কিছুটা রয়ে গেছে। এর সঙ্গে আকাশ মেঘলা, মানে কোনো রোদ পাচ্ছে না। এরকম একটা অবস্থায় একেবারে না হলেও খানিকটা ইংলিশ সুইমিং কন্ডিশন তৈরি হয়েছে প্রথম দিন, প্রথম 2 সেশনে। এই ফায়দাটা নেওয়ার জন্য 2 দলের ক্যাপ্টেনই মুখায় ছিল। 11-এ 3টা পেসার ঢুকাইছে সঙ্গে সঙ্গে, যেই বুঝছে পরিস্থিতি এরকম, উইকেট চেঞ্জ হয়ে গেছে, তখন আমাদের পেসাররা যেই বোলিংয়ের সুযোগ পাইছে ঝাঁপায় পড়ছে। ঠিক পেসাররা না বলে আমি বলি যে আমাদের হাসান মাহমুদ যে ব্রিলিয়ান্স দেখাইছে, এইটাকে 1-2 কথায় বোঝানো যাবে না। প্রথমত হাসান মাহমুদ, মানে একটা জিনিস আমাদের সারা পৃথিবীতে একটা কমন ধারণা আছে যে পেস বোলাররা একটু বুদ্ধিতে খাটো হয়, মানে শাহাদাত হোসেন রাজীব টাইপের সবাই হবে। সরি, আমি রাজীবকে ছোট করতেছি না, রাজীব আমার খুব পছন্দের ভাই। তো মানে পেস বোলারদের খুব ইন্টেলেকচুয়াল হয় না, ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা তো সবাই না, বলে তারা গাছ জোরে বল করবে, গাজোয়ারি একটা ব্যাপার, বলে দিবে জোরে বল করতে, তাই করবে। হাসান মাহমুদ সকালের যে ইন্টেলেক্ট লেভেল দেখাইছে, শুধু এই জন্য ওরে 2 বার স্যালুট দেওয়া উচিত। কি করছে, যখন বুঝছে এটা একটা সুইমিং কন্ডিশন, ইটস নট পেস, মানে ফাস্ট বোলিং কন্ডিশন, এটা সুইমিং কন্ডিশন হয়ে গেছে, তখন সে কি করছে, সে তো এমনিতেই এই 3 জনের মধ্যে তাসকিন, নাহিদ আর হাসান, এই 3 জনের মধ্যে সে সবচেয়ে কম জোরে বল করে, মানে 41-42, খুব জোর হলে 44, আর তাসকিন আর নাহিদ তো রেগুলার 145+ করবে। হাসান কি করছে, সেই জায়গা থেকেও নামে আসছে, সে পেস নামায় নিয়ে আসছে 33-34-এ, খুব জোর হলে 38-এ উঠছে। আমি 38-এর উপর দেখি নাই, সব ডেলিভারি তো আর দেখি নাই, কিন্তু সর্বোচ্চ দেখছি একটা 38। এটা কেন করছে হচ্ছে যে একটু পেস যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে মুভমেন্টটা ভালো কন্ট্রোল করতে পারবে সে। আর হচ্ছে কি করছে, লেন্থটা একটু খাটো করে দিচ্ছে, মানে ওর নর্মাল যে লেন্থ, আমি পাকিস্তান সিরিজে ওকে যে লেন্থে বল করতে দেখছি, সে মোর ফুলার, আরও ফুলার লেন্থে বল করছে। তো আরও ফুলার লেন্থে বল করলে কি হতো, ওই মুভমেন্টের সুবিধাটা পাওয়া যেত না, এবং ব্যাটসম্যানকে আপনি টাইনে বের করে আনতে পারতেন না। এরকম উইকেটে ব্যাটসম্যানকে টাইনে বের করে আনা মানে আরেকটু সামনে খেলার জন্য প্রলুব্ধ করা। দেখেন ওই যে লোকেশরে একবার দেখতেছিলাম যে ইয়র্কার মারছে নাহিদ রানা, কিন্তু সে ফ্রন্ট ফুটে রয়ে গেছে, যদিও আউট হয় নাই, কিন্তু এই ফ্রন্ট ফুটে থাকার কাজটা কে করলো, ফ্রন্ট ফুটে তারা আনছে হচ্ছে হাসান মাহমুদ, কারণ ওর লেন্থ একটু খাটো করে পেস কমায় মুভ করাচ্ছে, বহুতই মুভ করাচ্ছে, একবার বের করতেছে, একবার ঢুকাচ্ছে, এটা ট্রিমেন্ডাস বোলিং। এই হাসান মাহমুদ যদি ইংল্যান্ডে খেলে, তাহলে এই হাসান মাহমুদের আমি মনে করি অনতিবিলম্বে ওর কাউন্টিতে খেলতে পাঠানো উচিত। তাহলে এইটা যে জিনিস হবে, অবিশ্বাস্য একটা পেসার হবে। ও যখন দরকার গতিতে বল করবে, যখন দরকার এরকম খুব নিয়ন্ত্রিত বোলিং করবে, এবং খুব দুর্দান্ত লেন্থে সে 2 দিকে মুভ করাবে। এই কাজটা করছে, আলটিমেটলি দুর্দান্ত রেজাল্ট পাইছে। আম্পায়ার যদি শুরুতেই রোহিত শর্মার ক্ষেত্রে ওই যে আম্পায়ার্স কলে আমরা উইকেটটা লুজ না করতাম, তাহলে ও দেখা যেত যে ফার্স্ট সেশনে 4-5টা উইকেট তুলে নিচ্ছে। ফার্স্ট সেশনে এই ছেলেটা 3টা উইকেট নিচ্ছে, মনে হয়েছে যে 5টা পাওয়া উচিত ছিল। এবং তারপরে আদার সাইডে তাসকিন এবং নাহিদ রানা, আদার সাইডে ফার্স্ট সেশনে অমন কিছু করতে পারে নাই। হাসান অবিশ্বাস্য বোলিং করে গেছে এক পাশ থেকে, এবং স্পিনাররা তো শুধু মিরাজ একটু চেষ্টা করছে, ওইভাবে ফায়দা পায় নাই। সেকেন্ড সেশনে আরও ইমপ্রেসড হয়েছি। সেকেন্ড সেশনে হাসান নিজেকে আরও পরিণত প্রমাণ করছে, সেটা কি ততক্ষণে কিন্তু উইকেট একটু একটু করে শুকানো শুরু করছে, ফলে হাসান এবার আবার লেন্থটা একটু বাড়াইছে, মানে একবার ফুলার করে নাই কিন্তু একটু বাড়ায় ওইখান থেকে মুভ করাচ্ছে, মানে সে পরিস্থিতি, কন্ডিশন, উইকেট এই অনুযায়ী তার লেন্থে যে ওঠানামা করানো, এটা ভাই অবিশ্বাস্য ব্যাপার। এবং সেকেন্ড সেশনে আরেকটা মজা ছিল হচ্ছে ওই এন্ড থেকে নাহিদ রানা, তাসকিন 2জনই ভালো বল করছে। তাসকিন খুব ইমপ্রেসিভ কিছু করছে তা না, তার বলে একটা ক্যাচ মিস হয়েছে, খুব ইমপ্রেসিভ কিছু না, তাসকিন সুলভ হয় নাই। কিন্তু নাহিদ রানা সেকেন্ড সেশনে দুর্দান্ত বল করছে, বিশেষ করে লোকেশ রাহুলের একটা ওভার আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে লোকেশ রাহুলকে নিয়ে সে রীতিমতো ছেলে খেলা করছে। কন্টিনিউয়াসলি লোকেশ রাহুলকে কখনো বাউন্সার মারতেছে, এখান থেকে চলে যাচ্ছে, কখনো ইয়র্কার মারতেছে, মানে লোকেশ রাহুলের ওই ওভারটা আমার মনে নেই 27 কি 28 নম্বর ওভার, মানে একদম লোকেশ রাহুলের মতো একটা ব্যাটসম্যান, তারে সে নাচাচ্ছে পেস দিয়ে, বিটেন বাই পেস, এবং সেটা অনেকের সঙ্গে করছে, শেষ পর্যন্ত রিওয়ার্ড হিসেবে একটা উইকেটও পাইছে, আরেকটা উইকেট মিরাজ পাইছে। তো তাসকিন হয়তো আরেকটু বেটার হলে আরেকটু ভালো হতো, এবং সময়ের সঙ্গে সঙ্গে যেটা বললাম যে
একটু একটু করে উইকেট শুকানো শুরু করছে, উইকেট একটু একটু খটখটে হচ্ছে। তবে যেটা দেখলাম ফোরকাস্টে যে আগামী 5 দিনের মধ্যে এই উইকেট পুরোপুরি ড্রাই হয়ে যাবে, ধুলো উড়ে যাবে, সে সম্ভাবনা খুব একটা নাই। ফলে এখানে যদি ফোর্থ ইনিংসে আমরা মোটামুটি একটা টার্গেট পাই 100-2 রানের, সেটা কিন্তু অ্যাচিভ করা সম্ভব। মানে ম্যাচ কিন্তু এখনো আমাদের কন্ট্রোলে আছে। এটা অসামান্য একটা ব্যাপার হয়েছে আমাদের জন্য। তবে শেষ পর্যন্ত রেজাল্ট যাই হোক, আই ডোন্ট বদার। আমি এইটাতে একদমই খেয়াল করবো না যে এই ম্যাচের রেজাল্ট কী হয়েছে। ইন্ডিয়াতে আপনি গেছেন অলমোস্ট 7 বছর পরে, এই চেন্নাইতেই 7 বছর আগে শ্রীলঙ্কা টসে জিতে বোলিং নিয়ে ইন্ডিয়ারে প্রায় হারায় দিছিল, শেষ পর্যন্ত ম্যাচ ড্র হয়েছে। আমরা এই ম্যাচে রেজাল্ট কী করবো সেটা জরুরি না। ইতিহাসে লেখা থাকবে যে চেন্নাইয়ের মতো র্যাঙ্ক টার্নার, পৃথিবীর অন্যতম সেরা র্যাঙ্ক টার্নার, একটু ওয়েদার কন্ডিশনের সুবিধা নিয়ে আমাদের পেসাররা সেইখানে ইন্ডিয়ার বিখ্যাত ব্যাটিং লাইন আপ। এটা সচিন, সৌরভ, দ্রাবিড়, লক্ষ্মণের সেই ব্যাটিং লাইন আপ না, ঠিক আছে, কিন্তু এই রোহিত শর্মাদের এই ব্যাটিং লাইন আপও তো অনেক বড়। এই ব্যাটিং লাইন আপকে আমরা কাঁপায় দিছি, কাদায় ছাড়ছি। সোজা কথা, হাসান হাসতে হাসতে ইন্ডিয়ারে কাদাইছে। এই দৃশ্য দেখার জন্যই মনে হয় আমরা ছিলাম। হাসানকে অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে রিভিউ টাইপের কথা বলে ফেললাম, এটা খুব একটা বলতে চাই নাই, কিন্তু হাসানের এই পারফরমেন্সের পর আসলে চুপ করে থাকা উচিত ছিল না। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।